আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। বাংলাদেশের আকাশে টেলিভিশনের নতুন দিগন্তের সূচনা হয়েছিল যেদিন, সেই দিনটি 15 জুলাই 1997। সময় গড়িয়েছে, পর্দা বদলেছে, কিন্তু হৃদয়ের পর্দায় অমলিন থেকে গেছে এটিএন বাংলা। দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি আজ পা রাখল 29 বছরে। এর পেছনে রয়েছে এক ঝাঁক দক্ষ কর্মী ও কলাকুশলীর অক্লান্ত পরিশ্রম, যাদের প্রচেষ্টায় বিরামহীন ছুটে চলছে চ্যানেলটি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এরই মধ্যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। রিপোর্ট করছেন এস.এম. হয় এক নতুন অধ্যায়। দেশে প্রথমবারের মতো আকাশ ছুঁয়ে সম্প্রচার শুরু করে স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা। যখন ব্রডকাস্ট মানে ছিল শুধুই স্বপ্নে জেগে থাকা, তখনই সাহসী এক উদ্যোগে দুঃসাহসী যাত্রায় পা রেখেছিলেন চ্যানেলটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তখন মানুষ খুঁজত নিজের ভাষায় গল্প বলার মানুষ, ক্যামেরা আলোর ফ্রেমে আপন গল্পের সুর। সেই অভাব মেটাতে দিনরাত পরিশ্রমে এটিএন বাংলাই হয়ে ওঠে বিশ্ব বাংলার দূত। সংবাদ পরিবেশনে এখনও চ্যানেলটি রাখছে নির্ভরতার ছাপ। ঘটনার গভীরে পৌঁছাতে চেয়েছে সবসময়, চোখ মেলে চেয়েছে সত্যের দিকে। সংবাদ হোক, নাটক কিংবা গান, মঞ্চের আলোয় তারাই জ্বালিয়েছে নতুন চিহ্ন। সপ্তাহ জুড়ে দর্শকের চোখে চিরচেনা যে মুখ, তাদের অনেকেই বেড়ে উঠেছে এটিএন বাংলার হাত ধরে। আজও পথ চলায় অটুট তারা, নতুনের কণ্ঠে পুরনো দিনের জয়গান। এটিএন বাংলা মানি সংস্কৃতি আর সততায় এক নির্ভরতার নাম। 28 বছরের নিরন্তর পথ চলায় এটিএন বাংলা অর্জন করেছে অগণিত স্বীকৃতি, দেশ বিদেশের দর্শকের ভালোবাসা। করব জয় সাম্প্রতিক নানা ঘটনা নিয়ে জনপ্রিয় টকশো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি, যে কথা কেউ বলেনি, নিটল টাটা এটিএন সংলাপ, কৃষি বিষয়ক অনুষ্ঠান সোনালী দিন, চায়ের চুমুক সহ নানা আয়োজন। কয়েকটি ধাপ পেরিয়ে রঙিন পর্দায় সম্প্রচার হয় এসব জনপ্রিয় অনুষ্ঠান। 29-এর দোরগোড়ায় দাঁড়িয়ে শ্রদ্ধা, ভালোবাসা আর অভিনন্দনে আমাদের প্রত্যাশা, দীর্ঘ হোক এই পথ চলা, উজ্জ্বল হোক আগামী দিনের পৃষ্ঠা। শুভ জন্মদিন এটিএন বাংলা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। সংসদে সংরক্ষিত নারী আসন সংস্কার এবং উচ্চ কক্ষ গঠনে ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দিনের আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে চলছে সংলাপ। আলোচনার সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি দ্রুত সব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। এ মাসেই জাতীয় সনদ ঘোষণার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি। আলোচনার মাধ্যমে ঐক্যে পৌঁছাতে ব্যর্থ হলে এ দায় প্রত্যেক দলকেও নিতে হবে বলেও হুঁশিয়ারি জানান ডক্টর রিয়াজ। তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে। সকালে কুড়িগ্রাম যাবার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হচ্ছে সেই মন্তব্যগুলোর সাথে নিয়ে আমরা আমাদের মতামত চূড়ান্ত করে ফেলেছি। এখন সরকারের প্রথমে যাবে একটা পরিকল্পনাতে, তারপরে যাবে ইআরডিতে, তারপরে চাইনিজ কর্তৃপক্ষের কাছে গেলে তারা একটা বিস্তারিত রিপোর্ট করবে। তো আমরা আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা এটাকে চূড়ান্ত করে ফেলতে। 24-এর গণ অভ্যুত্থানের সূচনাতে
15 জুলাই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের উপর হামলা করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। সমাবেশের নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠিসোঁটা এবং দেশি অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতাকর্মী ও ভাড়াটে সন্ত্রাসীরা হলপাড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়ার রণক্ষেত্রে পরিণত হয় শহীদুল্লাহ হল এলাকা। ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর নিক্কারজনক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশ। এর জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। উত্তাল সেই দিনের কথা মনে করিয়ে দিচ্ছেন মুশফিকুর রহমান। যারা তাদের এই আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব তারাই। 15 জুলাই ধানমন্ডির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের পর বেপরোয়া ছাত্রলীগ আরো মারমুখী হয়ে ওঠে। যারা বাড়াবাড়ি করছেন, যারা আমি রাজাকার বলছেন, সব কিছুর জবাব দেওয়া হবে। কোটা বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের এমন হুমকির পর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর শুরু হয় ছাত্রলীগের অ্যাকশন। স্টুডেন্টরা যারা আন্দোলনে আসতে চেয়েছিল কিন্তু তাদের আন্দোলনে আসতে বাধা দেয় ছাত্রলীগ। হলে তখন তারা অবস্থান করছিল যাতে বাধা না দিতে পারে ছাত্রলীগ। এই কারণে যত স্টুডেন্ট ছিল, যারা আন্দোলনকারী ছিল, সকলে মিলে সেই হল প্রাঙ্গণে গিয়েছিল আর কি। আমরা যেটাকে হল পাড়া বলি। কিছু কিছু শিক্ষার্থীরা অনেক দূর এগিয়েও গিয়েছিল। তারা চেষ্টা করেছিল বিজয় ৭১ হলের গেট ভেঙে সকলকে বের করে নিয়ে আসবে। সো এই মুহূর্তেই ছাত্রলীগ তখন ধারালো অস্ত্র নিয়ে সকল আন্দোলনকারীদের ধাওয়া দেয় সেই হলপাড়ার থেকে। ঢাবির ভিসি চত্বরে নারী শিক্ষার্থীদের উপর নারকীয় হামলা সেদিন নাড়া দেয় পুরো দেশের মানুষকে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো ক্যাম্পাস। পেছনে একটা ডাবল ডেকার লাল রঙের বাস রাখা ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার পেছনে গিয়ে মেয়েরা আশ্রয় নেয়। সো ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু হল ছাত্রলীগেরই যে কর্মী ছিল সেরকম না, এখানে বাইরের কিছু লোকও ছিল যারা উপর্যুপরি হামলা করছিল। এবং সেই হামলার যে ফলটা নারীদের উপরে বেশিরভাগ হামলাটা হয়েছিল, এটার কারণ হচ্ছে ওই জটলাটার মধ্যে মেয়েরা কিন্তু ঠিক সময় মতো এসে পৌঁছাতে পারেনি, যে কারণে তারা বাইরের সাইডটায় ছিল। আর হামলা যখন করেছে, যখন মারগুলো দিয়েছে, তখন মেয়েরাই সামনে পড়েছিল। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বর্বর হামলায় সারা দেশে অসংখ্য আন্দোলনকারী আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেই তাদের উপর হামলে পড়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ছাত্রলীগ বাইরের থেকে একবার ঢাকা মেডিকেলের দিকে ধাওয়া দিল। আহত যারা ইনজুর্ড হয়েছে ওরা তো দৌড়ে ভেতরে ঢুকতে পারতেছে না, তাইলে তো ওরা বাইরে যে বসে আছে নিচে ওই মানুষের হুড়োহুড়িতে ওরা পদদলিত হইতেছে, এরকম অবস্থা। মারামারিতে ওদেরও তো কিছু না কিছু ২-৪ জন আহত হয়েছে এবং দেখা যায় যে একজন রোগীকে নিয়ে ৫-৬ জন করে ঢুকতেছে। এইভাবে হয়েছে ভেতরে ছাত্রলীগ ইনফিল্ট্রেট করা শুরু করে। তো এটা তো একটা আশঙ্কা তৈরি হয় যে এবার তো বাইরে থেকে আক্রমণ করবে না, এবার ভেতর থেকে আক্রমণটা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িতদের খুঁজতে 15 জুলাই রাত 10টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মোবাইল তল্লাশি ও মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে স্বৈরাচারের পেটোয়া বাহিনীর নৃশংসতাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আন্দোলনকে আরো বেগবান করে সারা দেশের শিক্ষার্থীরা। শপথ নেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। ATN বাংলায় বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান উত্তম কুমার শীলের মা বিনা রানী শীল সকালে ফরিদপুরের তালমায় তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে ATN বাংলা পরিবার গভীরভাবে শোকাহত। তার বয়স হয়েছিল 90 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি 5 ছেলে ও 4 মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে ফরিদপুরের মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।